নাম গরিব রথ কিন্তু ট্রেন ফাটাফাটি। অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়, আর ছাতা না থাকলে বাইরে বেরোলে বৃষ্টি হয়। সময় সন্ধ্যে 7:13। ফাইনালি পা রাখলাম আগরতলার মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টে। আগরতলা থেকে কলকাতা পর্যন্ত এই গরিব রথ এক্সপ্রেস মোট 4টে রাজ্যকে কভার করে। এই লকেটগুলো খোলা, সেখানে জলের ফোর্স দেখুন। এনজেপি হাওড়া স্পেশাল দাঁড়িয়ে আছে, ও এখনো সিগন্যাল পায়নি। আমাদের অমৃত ভারত হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত। একদিকে গরিব রথ, একদিকে বালুরঘাট এক্সপ্রেস পার করছে, বৃষ্টি পড়ছে, সিন কিছু আলাদাই। ইন্দোনেশিয়া থেকে হঠাৎ ইন্ডিয়ান রেল একটু স্বাদ বদলে দেওয়ার অছিলায় আজ এমন একটা ব্লগ শেয়ার করতে চলেছি যেখানে বাস, প্লেন কিংবা ট্রেন থাকবে সবকিছুর মিলিত প্রেজেন্টেশন, গল্প বলার ছলে অনেক দরকার ইনফরমেশন। আর প্রত্যেকবারের মতো এবারের গল্প শুরু 23শে জুলাই সকালে আমার শহর বহরমপুর থেকে। শহরের মাইয়া দেখা মন আজ উড়াধুরা, সেই খুশিতে রওনা দিয়েছি বহরমপুর থেকে ত্রিপুরা। আমারই মতো যারা ভারতীয় রেলের ফ্যান, তাদের মনে আজ নিশ্চয়ই উঠবে উত্তেজনার তুফান। আর 72 ঘন্টার এই অভিযান লালগোলা দিয়ে শুরু আর ধনধান্য দিয়ে শেষ। ওই দিনই সকাল 10:26 লালগোলা প্যাসেঞ্জারে বহরমপুর থেকে শিয়ালদার পথে রওনা দিয়ে ট্রেন যখন আমাকে দমদম জংশনে নামিয়ে দিল, তখন ঘড়ির কাঁটায় বেলা 2:56। পরবর্তী ট্রেন ডাউন ডানকুনি লোকাল ধরে আমার গন্তব্য দমদমের পরের স্টেশন বিধাননগর রোড। বিধাননগর রোড স্টেশনে নেমে দেখি শুরু হয়ে গিয়েছে টিপটিপ বৃষ্টি। বেরিয়ে এলাম স্টেশন থেকে, বৃষ্টি তো সে লেভেলই হচ্ছে। এখানে আমাকে একটা জিনিস খোঁজ নিতে হবে যে এয়ারপোর্ট যাওয়ার বাসগুলো কোথা থেকে পাওয়া যায়। এটা হচ্ছে হাটকো মোড়। স্থানীয় একটু জিজ্ঞেস করলাম, বললো বাস আপনি এখান থেকেই পাবেন। তো দেখা যাক বাস কখন আসে। অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়, আর ছাতা ছাড়া বাইরে বেরোলেই আচানক বৃষ্টি হয়। যাই হোক, খানিক অপেক্ষার পরে বাস পেয়ে গেছি। এই বাসটা হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্ট দুটোকে কানেক্ট করে। এখন বাজে 3:29। দেখা যাক এয়ারপোর্ট কখন গিয়ে পৌঁছাই। হাটকো মোড় থেকে এয়ারপোর্ট পর্যন্ত এসি বাসের ভাড়া নিল মাত্র 30 টাকা। অন্যান্য অনেক পাবলিক বাস আছে, এগুলো কিন্তু এয়ারপোর্টের ভেতরে যায় না, সব বাইরে দিয়ে বেরিয়ে যায়, মানে নেমে হাঁটতে হবে। এবার এই বাস এয়ারপোর্টের ভেতরে যাবে, আরও একটা সুবিধা আছে, লাগেজ কিন্তু মানে রাখার জায়গা আছে বাসে। মানে এয়ারপোর্ট যাওয়ার জন্যই বাসগুলো আর কি ডিজাইন করা হয়েছে। FM চলছে, সেই সঙ্গে এসি চলছে, সিটগুলো কমফোর্টেবল, জার্নি কিন্তু আরামদায়ক। সময় বিকাল 4:02। বাস আমাকে নামিয়ে দিল নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের WBTCর যে কাউন্টার, অর্থাৎ বাসগুলো যেখানে আসে সেখানে দাঁড় করে দিল বাস। একদম ওয়াকিং ডিস্টেন্স, আর ওখানেই ট্রলি রাখা রয়েছে। যদি আপনাদের সঙ্গে লাগেজ টাগেজ থাকে তাহলে কিন্তু আপনারা সেই ট্রলিতে আপনাদের লাগেজ নিয়ে চলে আসতে পারবেন এয়ারপোর্টে, আপনাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ডিপার্চার রয়েছে সেই জায়গাতে। আর এখানে রয়েছে এয়ারপোর্টের বাইরে কিওস্ক মেশিন, যে কিওস্ক মেশিনে টিকিট স্ক্যান করব, তারপরে ওই টোকেনটা জেনারেট করব, তারপর একদম এয়ারপোর্টের ভেতরে যাব। তাহলে ওই যে লাইনটা পড়েছে দীর্ঘ লাইন, সেই লাইনে আমাদের দাঁড়াতে হবে না। সবার আগে আপনাদের যে টিকিট, সেই টিকিটটা বের করে রাখুন। আর টিকিটের এই কিউআর যে কোডটা আছে ওপরে, এই কিউআর কোডটা কিন্তু লাগবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমি যাব হচ্ছে এয়ার ইন্ডিয়াতে, তো এয়ার ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে স্ক্যান কিউআর কোড আর বার কোড। এবার এই যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা জাস্ট এই জায়গাতে দিয়ে দেবো। চলে এসছে আমার ফ্লাইটের নাম্বার এবং সেই সাথে ফ্লাইটের শিডিউল, নাম কৌশিক পাল, সব ঠিক আছে। এইরকম জেনারেট হয়ে গেল হচ্ছে আমার টোকেন, যেটা দেখিয়ে ভেতরে যাব। টোকেন জেনারেট করবেন, আর আপনার যে আই কার্ড সেটা হাতে রাখবেন। ওই যে গেটটা রয়েছে যেখানে টোকেনটা আর কি মানে বারকোডটা স্ক্যান করে ঢুকতে হয়, তার আগে সিকিউরিটি রয়েছে, সেই সিকিউরিটিকে দেখাবেন হচ্ছে আপনার সচিত্র পরিচয়পত্র, মানে আপনার আই কার্ড এবং সেই সাথে টোকেনটা। ওরা মিলিয়ে নেবে, ওকে করবে। তারপরে ওই গেটটায় আসবেন, জাস্ট আপনার এই টোকেনটা ওখানে স্ক্যান করাবেন। দাঁড়ানোর জন্য পায়ের ছবি রয়েছে, ওখানে দাঁড়াবেন। ক্যামেরা রয়েছে সামনে, ক্যামেরার সামনে তাকাবেন, ছবি উঠে যাবে, ব্যাস গেট খুলে যাবে, ভেতরে এন্ট্রি। ওই লাইন দাঁড়ানো দরকার নেই, যে টিকিট নিয়ে প্রচুর লোক লাইন দাঁড়িয়ে আছে, ওসব করতে যাবেন না। আজ কিন্তু কোনো চেকিং কাউন্টারে যাবোই না। সঙ্গে চেকিং ব্যাগেজ না থাকলে যদি ওয়েব চেকিং করে নেন, সেক্ষেত্রে কেবিন ব্যাগেজ নিয়ে ডিরেক্ট চলে যাবেন সিকিউরিটিতে। আর আপনার কাউন্টারে যাওয়ার দরকার নেই, যদি কিছু পরিবর্তন না করতে হয় সিটের বা অন্য কোনো দরকারে। বেজেই গেল 5:45। 5:20 থেকে বোর্ডিং শুরু হবে। হাটকো মোড় থেকে এয়ারপোর্ট আসতে আমার যে সময় লাগেনি, সিকিউরিটিতে আমার সেই সময় লেগে গেল আধ ঘন্টারও বেশি। বাইরে যখন যাই অন্যান্য এয়ারপোর্টে না কোনো জায়গায় তো সময় লাগে না, ওখানে এত কিছু বেরও করতে হয় না, শুধু ল্যাপটপটা বের করে দিই, বাকি সব ব্যাগেই থাকে, স্যাট স্ক্যান হয়ে যায়। কিন্তু আমাদের এখানে আমি দেখেছি, বিশেষ করে দিল্লিতে কিংবা কলকাতাতে এই চেকিং সব থেকে বেশি হয়। লাউঞ্চে গিয়ে আবার কতক্ষণ লাইন দিতে হয়, যদি ছটপট হয়ে যায় তো ভালো, 2 টাকায় যদি খাওয়া দাওয়া যায়। লাউঞ্চে খাওয়া হোক চাই না হোক, একটা কথা বলে রাখি, লাউঞ্জ কিন্তু তখনই অ্যাক্সেস করতে পারবেন যখন আপনারা সিকিউরিটি ক্লিয়ার করে আসবেন। এই হচ্ছে ট্রাভেল লাউঞ্জ ক্লাব, যে ডেবিট কার্ড আছে আমার, সেই ডেবিট কার্ড থেকে এই লাউঞ্জ অ্যাক্সেস করার জন্য কাটলো হচ্ছে 2 টাকা। এইটা হচ্ছে HDFCর প্ল্যাটিনাম ডেবিট কার্ড। এর জন্য যে অ্যাকাউন্টটা খুলতে হচ্ছে আমাকে, ওটা হচ্ছে 25,000 টাকার অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। আমি 10,000 টাকার অ্যাকাউন্ট খুলতে গেছিলাম, তো বললো আপনি 25,000 টাকার অ্যাকাউন্টটা খুলুন, তাহলে ওখানে আপনি কিন্তু এই লাউঞ্জ অ্যাক্সেস পাবেন। বোর্ডিং পাস দেখলো, কার্ডটা পাঞ্চ করলো,
পিনকোড দিলাম, হয়ে গেল। খাবার দাবার তো এখানে গুচ্ছের আছে, বাট বাঙালি যদি চিকেন বিরিয়ানি আর তন্দুরি চিকেন পায় তাহলে আর কী চাই বলুন। চিকেন বিরিয়ানি নিলাম আর সেই সঙ্গে তন্দুরি চিকেন। 2 টাকায় চিকেন বিরিয়ানি বেশ টেস্টি। আর তন্দুরি চিকেনটা টেস্ট করে দেখি, দারুণ সফট, ভালো খেতে। তো এবার নিয়ে এলাম হচ্ছে তরমুজ আর সেই সাথে একটা কেক। ওর কথা এই খাবার দাবার যা খেলাম আজ রাত্রে আমার খাওয়া কমপ্লিট। আগরতলা পৌঁছে যদি ঠিকমতো পৌঁছে যাই, 1 কাপ কফি খেলে বা চা খেলে হয়ে যাবে, কিছু লাগবে না। আমি বেরোনোর আগে একটু ফ্যানটা নিয়ে এলাম আর সেই সঙ্গে একটা গ্রিন অ্যাপেল নিয়ে এলাম। সবসময় চেষ্টা করবেন লাউঞ্জ অ্যাক্সেস করতে, হয় দুপুরবেলায় লাঞ্চের টাইমে, না হয়েছে রাত্রিবেলায় ওই রাত 9টার পরে। তাহলে কিন্তু ডিনার অথবা লাঞ্চ যে কোনো একটা করবেন, অনেক আইটেম থাকে আর খেয়ে শান্তি পাবেন, পেটও ভরবে। আজকে হচ্ছে 23 তারিখ, 23শে জুলাই, আগামী শনিবার মানে 27শে জুলাই আমি চলে যাব হচ্ছে স্পিতি ভ্যালি। তো ওই জন্য আমার হাতে সময় মাত্র 4 দিন। এবার ব্লগও বানাতে হবে। অনেকেই বলছিল যে ট্রেন ব্লগ কেন আসছে না। তো সেই জন্যই আর কি হঠাৎ করে প্রোগ্রাম করলাম যে এখান থেকে ফ্লাইটের টিকিট কেটে ফ্লাইট ধরে যাবো হচ্ছে আগরতলা। মানে আজ রাত্রে পৌঁছে করে থাকবো, আগামীকাল সকালে আগরতলা থেকে যে গরিব রথ এক্সপ্রেস ছাড়বে কলকাতার জন্য সেটা ধরে আসবো এবং পরশুদিন আমি কলকাতা পৌঁছে যাবো। তারপরে আবার শনিবারে আসবো। কিছু করার নেই, এইটুকু তো করতে হয় ব্লগের জন্য আর কি, যারা রেল ফ্যান তাদের জন্য। কলকাতা থেকে আগরতলা পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আমার ভাড়া পড়েছে 3508 টাকা। আর আমি এই টিকিটটা কেটেছিলাম হচ্ছে 20শে জুলাই রাত্রি 8:20 আর ওয়েব চেকিং যখন করছিলাম তখন দেখলাম যে এয়ার ইন্ডিয়া আমাকে যে সিটটা দিচ্ছে সেটা হচ্ছে মিডল সিট। তো আমি আলাদা করে সিট আর কি নিলাম সামনের দিকে, সিট নাম্বার 3-এ। তো ওটা আমি কিন্তু এক্সট্রা পারচেস করলাম। তাহলে ফ্লাইটের যে ভাড়া তার সঙ্গে আমাকে আরও দিতে হচ্ছে 375 টাকা এক্সট্রা। সুতরাং ফ্লাইটের ভাড়া আর যে সিট অ্যাড অন করেছি সব ধরে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত আমার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মোট ভাড়া পড়লো 3883 টাকা। আর কলকাতা থেকে আগরতলা পর্যন্ত এই যে ফ্লাইটের টিকিট এটা কাটার জন্য কিন্তু আমি ব্যবহার করেছি হচ্ছে উইগো অ্যাপ। কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট হোক কিংবা ডোমেস্টিক ফ্লাইট হোক, ফ্লাইটের টিকিট কাটার ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কতটা কম খরচা হবে সেটা কিন্তু সহজে কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। আর হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এয়ারবিএনবি, বুকিং.com, অ্যাগোরা, এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে হোটেল বুকিং করলে আপনারা কম খরচে হোটেল বুক করতে পারবেন সেটাও কিন্তু খুব সহজে কম্পেয়ার করে হোটেল বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়া উইগো অ্যাপের নতুন কিছু ফিচার্স রয়েছে, যেমন হচ্ছে IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে ইউজফুল। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমাকে কিন্তু অবশ্যই ফিডব্যাক দেবেন। এই হচ্ছে গেট নম্বর 24, যেখান থেকে হবে হচ্ছে আমার বোর্ডিং। 5:34 বোর্ডিং ডান। এবার এরো ব্রিজ দিয়ে গিয়ে সোজা উঠে পড়বো হচ্ছে ফ্লাইটে। একদিকে ফ্লাইট জার্নি, একদিকে ট্রেন জার্নি, আলাদাই কিছু কাহিনী। চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। যদিও এটা এয়ার ইন্ডিয়ার A320 এয়ারবাস, এয়ারক্রাফটটা কিন্তু বেশ মডার্ন এয়ারক্রাফট। ট্রে তো এখানে রয়েছে, এরই সাথে কিন্তু এইরকম একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু এদিকে আমি জলের গ্লাসটা রাখতে পারবো আর এখানে কিন্তু আমার ফোনটাকে রাখতে পারবো। আমি যদি মনে করি এখানে ফোন রেখে কিছু ভিডিও দেখবো সেটা কিন্তু করতে পারবো। সিটগুলোর যে কোয়ালিটি মোটামুটি খুব ভালো, যে কুশন আছে তা নয়, বাট ফ্লাইটটা কিন্তু একদম চাকাচাক, বেশ সুন্দর। এই ফ্লাইটে USB পোর্ট আছে, USB পোর্ট দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে স্মার্টফোন বা ইলেকট্রনিক্স যদি কোনো গ্যাজেট থাকে চার্জ করতে পারবেন। বিকেল 6:05 আমাদের ফ্লাইটে রেডি ফর টেক অফ। এখন যদি আমি সমতলে থাকতাম তাহলে দেখতাম অন্ধকার হয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা 30,000 ফুট ওপরে উঠে এসেছি, 30 না হলে তো 28,000 ফুট হবেই, তো এই কারণে দেখুন এখনও কিন্তু বাইরে আলো রয়েছে। আমরা বলতাম না সেই 8 মিনিট 20 সেকেন্ড আলো থাকে পৃথিবীতে, সে আলো এই ফ্লাইটে কিন্তু খাবার দাবার দেওয়া হয়, মানে ফুড রয়েছে এর মধ্যে, ফ্লাইটের ভাড়ার মধ্যে ইনক্লুড রয়েছে ফুড। তো ফ্লাইট টেক অফ হওয়ার পর খাবারের প্যাকেট দিয়ে গেছে, দই দিয়েছে। খাবারটার কী নাম আমি জানি না, আপনারা বলতে পারবেন। আমি আগেই বলেছি খাবার দাবারের সাথে আমার খুব একটা পরিচিতি নেই। জিনিসটা খেতে অনেকটা চিজ স্যান্ডউইচের মতো, আর এই স্যান্ডউইচের মতো আইটেমটা এর সঙ্গে দিচ্ছে হচ্ছে আম দই। এটা হচ্ছে মাদার ডেয়ারির আম দই। দই জিনিসটা আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু কখনো কখনো দই যদি মিষ্টি হয় আমার ভালো লেগে যাবে, খেয়ে নিই। তো আমি দইটাকে খাচ্ছিলাম না, ফেলে দিচ্ছিলাম। তাহলে আমি একটু টেস্ট করে দেখি কীরকম টেস্ট। মুখে দেওয়ার পরে সত্যি ভালো লাগলো, দইটা মিষ্টি আর আমের একটা ফ্লেভার আছে। সময় সন্ধ্যে 7:13। ফাইনালি পা রাখলাম আগরতলার মহারাজা বীর বিক্রম
এয়ারপোর্টে। দুর্দান্ত ফ্লাইট জার্নি, 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। যেখানে ট্রেনের সময় লাগে প্রায় 31 ঘন্টা, সেখানে ফ্লাইটে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের জার্নি শেষ। আর আমি যদি খুব ভুল না করি এই ফ্লাইটটা বোধহয় বাংলাদেশের ওপর দিয়েই আসে, কারণ এক জায়গায় দেখলাম ইন্টারন্যাশনাল বর্ডার মনে হয় পাস করলো। আমার সঙ্গে যেহেতু কোনো চেক ইন ব্যাগেজ নেই, সুতরাং আমার তো বেল্টে যাওয়ার দরকার নেই, বেল্ট থেকে ব্যাগ নেওয়ার দরকার নেই। আমি সরাসরি এখান থেকে এক্সিট করব এবং দেখবো যে প্রিপেড অটো কিংবা ট্যাক্সি পাই কিনা এখান থেকে স্টেশন যাওয়ার জন্য, কারণ আজকে রাত্রে স্টেশনেই থাকবো। বেরিয়ে এলাম এয়ারপোর্টের বাইরে। এয়ারপোর্টের বাইরে বেরোনোর পর এখানে কিছু অটো চালক রয়েছে, তারা বলছে যে কোথায় যাবে না, স্টেশনে যাবো। বললো 300 টাকা। আনলাম, আমি তো শুনেছি 200 টাকা, 300 টাকা কেন বলছেন? তো বললো না, 300ই লাগবে, আপনি দেখে নিন যেখানে সেখানে। এদিকে আমি উবের অটো বুক করার চেষ্টা করছি, উবেরে দেখলাম অটো রয়েছে, ওটা দেখাচ্ছে 191 টাকা। কোথায় গেল আমার ত্রিপুরার দর্শক বন্ধুরা? উঠে পড়লাম অটোতে। আগরতলার টেম্পারেচার আর কলকাতার টেম্পারেচার কিন্তু একই, 2 জায়গাতে 29 ডিগ্রি। আর যে অটো চালকের সময় যাচ্ছি তার নাম হচ্ছে পরিমল বাবু। জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগবে এখান থেকে স্টেশন, বললো হচ্ছে 8 ঘন্টা। অনেকক্ষণ চলার পরে অবশেষে এক জায়গায় এসে অনেক আলোর দেখা পেলাম। এখানে খাবার দাবার অনেক দোকান রয়েছে, মিষ্টির দোকানও রয়েছে। এই জমজমার জায়গাটার নাম হচ্ছে আগরতলার দুর্গা চৌমোহিনী। অটো চালক পরিমলবাবুর সাথে গল্প করতে করতেই কেটে গেল সময়, আর এই সময়ের ব্যবধানে পৌঁছে গেলাম আগরতলা এয়ারপোর্ট থেকে আগরতলা রেল স্টেশন। সময় রাত 8:14। অটো আমাকে ড্রপ করে দিল আগরতলা স্টেশনের সামনে। এই হচ্ছে আগরতলা স্টেশন। আর রাস্তা কিন্তু অনেকটাই, মোটামুটি এয়ারপোর্ট থেকে এখানে আসতে তাও 23-24 মিনিট সময় লাগলো। আর ভাড়া নিয়েছে হচ্ছে 250 টাকা। আসার পথে দেখছিলাম যে স্টেশনের বাইরেও কিন্তু, মানে গেটের বাইরে ওইদিকে কিন্তু হোটেল খাবারের দোকান টোকান রয়েছে। বাট আমি যেহেতু স্টেশনেই আজকে রাত্রে থাকবো, তো আর বাইরে হোটেল বুক করিনি। আর খাওয়া দাওয়া আজকে রাত্রে কিছু খাবো না, পেট ভরাই আছে, জল খেয়ে শুয়ে পড়বো। এমনিতে শরীর ক্লান্ত, মানে বাইরে যাওয়ার আরও দরকার পড়বে না। 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি রিটায়ারিং রুমের চাবি খোঁজার জন্য। এইদিকে আবার চুনা লাগানোর কাজ চলছে। এটা হচ্ছে আগরতলা স্টেশনের IRCTCর রিটায়ারিং রুম। 12 ঘন্টার জন্য বুক করেছি, এটা 24 ঘন্টার জন্য হয়, আমি 12 ঘন্টার জন্য করেছি। আজকে রাত্রি 8টা থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত। যে যখন আপনারা কোনো জায়গায় এরকম রিটায়ারিং রুম বুক করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রেনের কনফার্ম টিকিট বা RAC টিকিটের PNR লাগবে। যদি টিকিট ওয়েটিং হয় তাহলে কিন্তু হবে না। এটা ম্যাক্সিমাম 48 ঘন্টাতে স্টে করা যায়, আর মিনিমাম হচ্ছে 12 ঘন্টা। এখন একটাই চিন্তা, সেটা হচ্ছে যে রাত্রের ঘুমটা যদি ঠিকঠাক হয় কি না। কারণ আরে আপনারাই বলুন না কোন স্টেশন যেখানে গিয়ে প্রচুর সারা রাত ধরে ছাড় পাওয়া কামড়ি ছিল, ভোর রাতে রিটায়ারিং রুম ছেড়ে পালিয়ে এসেছিলাম। কোন স্টেশন এই মুহূর্তে মনে পড়ছে না। জানলা দিয়ে বাইরে ট্রেন দেখা যাচ্ছে, বসার জন্য একটা ঢাউ সোফাও রয়েছে, আর জামা কাপড় টাঙানোরও জায়গা রয়েছে। বেশ বড় সড়ো বাথরুম, মোটামুটি ঠিকঠাকই আছে। ডবল বেড ডিলাক্স রুম এটা, উইথ AC, ঠিকই আছে। এক রাতের তো ব্যাপার, রাত কেটে যাবে। 24শে জুলাই 2024, সময় ঠিক সকাল 6:30। আর আজকের গল্পে শুরু হচ্ছে আগরতলা থেকে। গতকাল রাত্রে ঘুম ভালোই হয়েছে, ছাড় পোকা কিংবা মশা এইসব কিছুর অত্যাচার হয়নি। যদিও আকাশে মেঘ রয়েছে, দারুণ হাওয়া দিচ্ছে, বৃষ্টি হলেও হতে পারে হয়তো বেলার দিকে। এই সুন্দর সকালকে নিয়ে শুরু করব আমাদের সুন্দর ট্রেন জার্নি, যে ট্রেন জার্নির অপেক্ষায় এতক্ষণ ধরে আপনারা এবং সেই সাথে আমি। স্টেশনের বাইরে টুকটাক কিছু দোকান আছে যেখানে চা, বিস্কুট, কেক এইসব বিক্রি বাট্টা হচ্ছে। মানে সকালের চা স্টেশনের বাইরে হোক, প্ল্যাটফর্মের ভেতরে হোক, পাওয়া যাবে। সেই সাথে দেখা হয়ে গেছে আমার এখানকার দর্শক বন্ধুর সাথে, ও আমার সাথে দেখা করতে এসেছে। কী নাম তোমার? রানা সরকার। কত দূরে থাকো এখান থেকে? এখান থেকে 6 কিলোমিটার দূর। 6 কিলোমিটার দূরে থাকে আমার সাথে দেখা করতে এসেছে। এর আগে আমার সঙ্গে ইনস্টাগ্রামে কথা হয়েছিল। থ্যাংক ইউ রানা, ভালো থেকো। থ্যাংক ইউ দাদা। চলে এসেছি আগরতলা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 12502 আগরতলা থেকে কলকাতা গরিব রথ এক্সপ্রেস। 3 জুলাই 2024 এই ট্রেনটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আগরতলা থেকে কলকাতার মধ্যে। আগে কলকাতা আগরতলার মধ্যে একটা স্পেশাল ট্রেন চলতো, বাট তারপরে সেই স্পেশাল ট্রেনটার পরিবর্তে এই ট্রেনটাকে দেওয়া হয়েছে বুধবার সকাল 7:35 আগরতলা ছেড়ে পরের দিন বেলা 2:30 এই ট্রেন পৌঁছে যায় কলকাতা স্টেশনে। আগরতলা থেকে কলকাতা 1565 কিলোমিটার ডিস্টেন্স এই ট্রেন কভার করে তার 30 ঘন্টা 55 মিনিটের জার্নিতে। আগরতলা থেকে কলকাতা পর্যন্ত 1565 কিলোমিটারের এই দীর্ঘ যাত্রাপথে আমাদের গরিব রথ এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড থাকবে 51 কিলোমিটার পার আওয়ার। আমাদের এই যাত্রাপথে রয়েছে 19টা হল্ট এবং 276টা ইন্টারমিডিয়েট স্টেশন। আগরতলা থেকে কলকাতা পর্যন্ত এই গরিব রথ এক্সপ্রেস মোট 4টে রাজ্যকে কভার করে: ত্রিপুরা, আসাম, বিহার আর হচ্ছে পশ্চিমবঙ্গ। ত্রিপুরার দিক থেকে রয়েছে একটা স্টেশন, আসামের দিক থেকে রয়েছে 8টা স্টেশন, বিহারের দিক থেকে রয়েছে একটা স্টেশন এবং পশ্চিমবঙ্গের দিক থেকে রয়েছে 9টা স্টেশন। শুধু 4টে রাজ্যই নয়, একই সাথে কিন্তু আমাদের এই ট্রেন কভার করে 2টো রেলওয়ে জোনকে। একটা হচ্ছে NFR অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ER অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে। আর পরিষেবার দিক থেকে এই ট্রেনে প্যান্ট্রি গান নেই, রয়েছে অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিং, অর্থাৎ অনলাইনে কিন্তু আপনারা খাবার অর্ডার করতে পারবেন। কোন কোন স্টেশন থেকে অর্ডার করতে পারবেন সেটা আমি ট্রেনে উঠে আপনাদেরকে আপডেট করে দেবো। নাম গরিব রথ এক্সপ্রেস হলেও এই ট্রেনের যে কামরাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবই
3 টায়ার ইকোনমি কোচ, 16টা রয়েছে এসি 3 টায়ার ইকোনমি কোচ, সেই সাথে রয়েছে দুটো ইওজি অর্থাৎ এন্ড অফ জেনারেশন, একটা রয়েছে শুরুতে একটা রয়েছে শেষে। এই যাত্রাপথে আমাদের লোকোমোটিভ হচ্ছে WDP4 এবং খুব সম্ভবত কুচবিহারে গিয়ে লোকোমোটিভ চেঞ্জ হবে, তখন WDP4 থেকে হবে হচ্ছে WAP4। আমি গতকাল তৎকাল টিকিট মেরেছিলাম সকাল 10টায়, তো টিকিট কনফার্ম হয়ে গেছে। আমি দেখছিলাম তৎকাল টিকিট করার সময় মোটামুটি আগরতলা থেকে কলকাতার পথে 192টার কাছাকাছি তৎকাল টিকিট থাকে। তো যদি আপনারা টিকিট কাটার সময় কখন ওয়েটিং পান, তাহলে তৎকাল টিকিট কিন্তু 100% পেয়ে যাবেন, যদি খুব চাপ না থাকে। গল্প করতে করতে চলে এসেছি এই ট্রেনের G13 কম্পার্টমেন্টের সামনে। এই জার্নিতে আমার যে কোচ সেটা নম্বর হচ্ছে G13 এবং আমার বার্থ হচ্ছে 7 সাইড লোয়ার। আর এটা যেহেতু এসি 3 টায়ার ইকোনমি ক্লাস, সেহেতু এসি 3 টায়ারের সাথে কিন্তু ইকোনমি ক্লাসের বেশ কিছু পার্থক্য রয়েছে। ওঠার পরে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু আপনাদেরকে আগে আপডেট করে দিই। এখানেও রয়েছে লোয়ার, মিডিল এবং হচ্ছে আপার। পর্দা রয়েছে, খুব রোদ লাগে যেটা নামিয়ে দেওয়া যাবে। ওদিকে রয়েছে মিরর, রিডিং লাইট, ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে, ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য হুক রয়েছে। এই রয়েছে জলের বোতল রাখার ব্যবস্থা। এখানে একটা ট্রে থাকা উচিত, বা ট্রেটা মনে হচ্ছে খুলে নিয়েছে। এইদিকে রয়েছে ফোন রাখার জায়গা, মানে ফোন চার্জ দিয়ে ফোনটা এখানে হোল্ড করা যাবে। আর এসি 3 টায়ার ইকোনমির যে এসির ভেন্টগুলো আছে সেগুলো হচ্ছে সাইডে, মানে এখান দিয়ে আর কি বাতাস আসে। আর এরকম রয়েছে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে। আর ওই উপরেও রয়েছে হচ্ছে এসির ভেন্ট। লিলেন প্রোভাইড করা হয়েছে, এরকম দিয়েছে কম্বল, এরকম দিয়েছে বালিশ। ট্রেনটা যদিও নতুন দেওয়া হয়েছে, কিন্তু কামরাগুলো হচ্ছে একদম পুরনো। কামরা পুরনো এই জন্য হতে পারে, এই ট্রেনটা কিন্তু হচ্ছে রেক শেয়ার করে। সেটা হচ্ছে যে কলকাতা গুয়াহাটির মধ্যে যে গরিবরথ চলে, সেই গরিবরথ এক্সপ্রেস আর এই ট্রেন কিন্তু হচ্ছে সেম। এই ট্রেনটা কিন্তু রেক শেয়ার করে হচ্ছে ওর সাথে, মানে একটা চালানো হয় হচ্ছে আগরতলা রুটে, সেম ট্রেন সেম রেক চালানো হয় হচ্ছে গুয়াহাটি রুটে। আমি ইচ্ছা করে সাইড লোয়ারে সিট নিয়েছি, কারণ এসি 3 টায়ার ইকোনমির সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এর যে বার্থগুলো না সেগুলো অনেকটাই ছোট, যেহেতু এখানে সিট ক্যাপাসিটি বেশি। রাত্রে শোয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। এর আগে আমি যখন গীতাঞ্জলি এক্সপ্রেসে এসেছিলাম মুম্বাই থেকে, আপনারা ব্লগে দেখেছিলেন, বলেছিলাম যে সিট ছোটো হওয়ার কারণে কিন্তু ঘুমোতে অসুবিধা হয়, বসতেও একটু অসুবিধা হয়। যেখানে এসি 3 টায়ার ইকোনমি কামরা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সাইড আপার লোয়ার বেস্ট অপশন আমার মতে। নর্মালি এসি 3 টায়ার যে কামরা সেখানে থাকে হচ্ছে 72টা বার্থ, বাট এই কামরায় রয়েছে হচ্ছে 80টা বার্থ। সেই জন্যই কিন্তু বার্থের সাইজগুলো ছোটো ছোটো। একটা কামরায় যাতে অনেক বেশি প্যাসেঞ্জার যেতে পারে, সেই জন্যই কিন্তু এরকম কামরাগুলো ডিজাইন করা হয়েছে। এবং এসি 3 টায়ারের সঙ্গে এসি 3 টায়ার ইকোনমির ভাড়া খুব একটা ডিফারেন্স নেই, খুবই কম। যদি আপনাদের কাছে অপশন থাকে, সেক্ষেত্রে কিন্তু সবসময় প্রেফারেবল হচ্ছে এসি 3 টায়ার। এসি 3 টায়ার ইকোনমি ক্লাসের বেসিন কিন্তু এর আগে পা দিয়ে অপারেট হতো, বাট এটা কিন্তু হাত দিয়ে অপারেট হচ্ছে। জল আছে, বাথরুমের যে বেসিনটা আছে সেটা একটু অন্যভাবে অপারেট করতে হবে, মানে হট করে এসে মনে হবে যে বেসিনে হাত ধোবো, তো কল কোথায়। এইখানে একটা কিন্তু বাটন রয়েছে পায়ের কাছে, জাস্ট এটাকে প্রেস মারতে হবে, তাহলেই জল পড়বে। এদিকে টয়লেট রয়েছে, ভেস্টিবিউল রয়েছে। আর এর যে দরজা রয়েছে না, সেটা কিন্তু হচ্ছে স্লাইডিং ডোর, এইভাবে খুলতে হয় এবং ডোর অটোমেটিক ক্লোজ হয়ে যায়। অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে। সঙ্গে জল ছিল না, ট্রেনেই জল বিক্রি করতে আসছে এরকম একটা 2 লিটার জলের বোতল, দাম নিল হচ্ছে 30 টাকা। এই কামরায় মানে G13 কামরা যে সহযাত্রী 8 নম্বরে যে আছে, সে উঠবে হচ্ছে বদরপুর জংশন থেকে। সময় সকাল 7:35। আমাদের ট্রেন ছেড়ে দিল আগরতলা স্টেশন। পরবর্তী স্টেশন ধর্মনগর। আগরতলা আর ধর্মনগরের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 139 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। এই যাত্রাপথে রয়েছে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। টাটা, আগরতলা। পরপর দুবার এসেও আর কি কিছু দেখা হলো না, এর আফসোস রয়ে গেল। শীতকালে আসবো, 3-4 দিনের প্ল্যান করে, তখন খুব ভালো করে ঘুরবো, বেড়াবো। কাল যখন ফ্লাইটে এসেছিলাম তখন সময় লেগেছিলো হচ্ছে 1 ঘন্টার কাছাকাছি। ট্রেনের সময় লাগে প্রায় 31 ঘন্টা, যদি ট্রেন ঠিক মতো চলে, লেট না থাকে। বাট ট্রেন জার্নির যে কী মজা আছে সেটা ক্রমশ প্রকাশ্য। এখান থেকে একটা লাইন আলাদা হয়ে যাচ্ছে, এই লাইনটা কি সাবরুম যাচ্ছে? কোনো দর্শক বন্ধু জানলে আমাকে বলবেন তো, যে এই লাইনটা কোথায় যায়। আমাদের ট্রেন পার করে গিয়েছে যোগিন্দরনগর, এরপরে আসবে হচ্ছে হাওড়া নদী। হাওড়া নদী হচ্ছে ত্রিপুরার একটা নদী। যেহেতু এটা একটা লং ডিস্টেন্স ট্রেন জার্নি, সেহেতু খাওয়া দাওয়া কিন্তু আমাদের জার্নির একটা গুরুত্বপূর্ণ পার্ট। আর আমি ট্রেন ছাড়ার আগে বলেছিলাম যে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, কিন্তু ই ক্যাটারিং বা অনবোর্ড ক্যাটারিং আছে। ট্রেন ছাড়া কিছুক্ষণ পরে এখানকার যে স্টাফ আছে তারা এসে খাবারের অর্ডার নিচ্ছিল। তাহলে খাবারে কী আছে, বললো মাছ ভাত আছে, সবজি ভাত আছে, ডিম ভাত আছে। মাছ ভাত বললো হচ্ছে 160 টাকা, সবজি ভাত বললো হচ্ছে 120 টাকা, আর ডিম ভাত বললো 150 টাকা। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে জিরানিয়া স্টেশনে। আর এটা হচ্ছে দেওঘর আগরতলা উইকলি এক্সপ্রেস। এই ট্রেনে আমি যখন জার্নি করেছিলাম তখন ছিল ওটা ICM, এখন এটা দেখছি LHB করে দিয়েছে। কম্বল বালিশ তাগিয়ে দিয়েছিল, রাখা ছিল সিটে।
এখন একটা প্যাকেট দিয়ে গেল, প্যাকেটে কিন্তু দুটো চাদর রয়েছে, সেই সঙ্গে বালিশের কাভারও দিয়ে গেল। আর টাওয়েল যেহেতু ট্রেনে প্রচুর চুরি হয়, তো সেই জন্য এখন আর টাওয়েল দেয় না। তবে এখন যে টাওয়েলগুলো ট্রেনে দেওয়া হচ্ছে AC2 বা AC3-তে, সেটা হচ্ছে ওই ইউজ অ্যান্ড থ্রো টাওয়েল। ট্রেন চলুক ট্রেনের মতো, এবার খেতে হবে হচ্ছে চা। চিনিও নিয়ে এসেছি অল্প করে, এবার বাড়ি থেকে কাপও নিয়ে এসেছি, আমুলিয়াও রয়েছে, আর টি ব্যাগও নিয়ে এসেছি। আগরতলা স্টেশন থেকে এরকম বিস্কুট কিনেছিলাম, এটার দাম নিয়েছে হচ্ছে 60 টাকা। তো বিস্কুট টেস্ট করে দেখি, আগরতলা বিস্কুট। ভাবছিলাম বিস্কুটটা কেমন হবে, টেস্ট আছে। সঙ্গী মুড়ি জানাচুর তো আছেই। 30 ঘন্টার জার্নিতে মোটামুটি 200 গ্রাম মুড়ি হয়ে যাবে। আমরা পার করে এলাম তেলিয়ামুড়া। এরপরে একটা নদী আসবে, এটা হচ্ছে খোয়াই নদী। খোয়াই নদী হচ্ছে ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত নদী, দৈর্ঘ্য হচ্ছে 166 কিলোমিটার। আর ট্রেন ব্লগ বা ট্রেনের ভিডিও যারা দেখছেন এবং ভিডিও পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই তাদের কমেন্টসে এটাও লিখে যাবেন যে আপনারা আগামী দিনে কোন ট্রেন জার্নি দেখতে চান। কারণ আমি সবার কমেন্টস পড়ি এবং চেষ্টা করি যে ট্রেনটার উপর বেশি কমেন্টস পড়েছে বা দর্শক যেটা দেখতে বেশি চাইছে, তো সেই ট্রেনটা আর কি কভার করার। আর এরই সাথে বলবো যে এখনও অবধি আমি যতগুলো ট্রেন জার্নি কভার করেছি, সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে। কীভাবে প্লেলিস্ট থেকে আপনারা সেই ট্রেনের ভিডিওগুলো খুঁজে বের করবেন, সেটা আমি স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই আমাদের ট্রেন পার করছে আমবাসা স্টেশন। আর এই আমবাসা স্টেশনে আমার একটা স্মৃতি আছে, কি সেটা আপনাদের বলতে হবে। একটা নদী আমরা পার করে গেলাম, এটা হচ্ছে ত্রিপুরার দীর্ঘতম নদী, এটা হচ্ছে মনু নদী। এটাও ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত নদী, দৈর্ঘ্য প্রায় 167 কিলোমিটার। ট্রেন আমাদের পার করছে মনু স্টেশন। আর এই মনু স্টেশনের আগে আমরা একটা নদী পার করে এসেছি, ওটার নাম হচ্ছে মনু নদী। আগরতলা থেকে 107 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে কুমারঘাট স্টেশনে। কুমারঘাট স্টেশনে কিন্তু আমাদের ট্রেনের কোনো অফিসিয়ালি স্টপেজ নেই, আর সেই সাথে ট্রেনের গার্ড সাহেবও নেমে গেছে। ট্রেনে হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। রেলের যে RPF থাকে তারাও নেমেছে, স্টেশনের কর্মীদেরকেও দেখা যাচ্ছে ওইখানে কামরাতে কিছু একটা প্রবলেম হয়েছে। মিনিট 7 দাঁড়ানোর পর ট্রেন আমাদের ছেড়ে দিল হচ্ছে কুমারঘাট স্টেশন। আর এখন টাইম হচ্ছে সকাল 9:44। আগরতলা থেকে 139 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন ত্রিপুরার ধর্মনগরে। ত্রিপুরা রাজ্যে এর একটাই স্টেশন রয়েছে, সেটা হচ্ছে ধর্মনগর। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই 7 মিনিট দেরিতে চলছে। আর ধর্মনগর স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর এই ধর্মনগর স্টেশনটা ইন্ডিয়ান রেলওয়েজের লামডিং ডিভিশনে পড়ে। সময় সকাল 10:22। আমাদের ট্রেন ছেড়ে দিল ধর্মনগর স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে নিউ করিমগঞ্জ জংশন। আর ধর্মনগর আর নিউ করিমগঞ্জের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 65 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। এবং এই যাত্রাপথে রয়েছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই ধর্মনগর পার করার পরেই একটা নদী আসবে, নদীর নাম হচ্ছে জুড়ি নদী। এই বছর এই ত্রিপুরাতে বৃষ্টিপাতটা কম, সুতরাং নদীগুলোতে সেরকম জল নেই। চলার পথে ট্রেনে বিক্রি হচ্ছিল দই, এরকম 1 গ্লাস দইয়ের দাম নিল হচ্ছে 30 টাকা। ওপরটা মিষ্টি, ভেতরে আবার টক। ভাত ফেলে দিয়ে গেছে বেসিনের মধ্যে। যতই আমাদের দেশ ওয়ার্ল্ডের 5th ইকোনমিক কান্ট্রি হোক, যতই আমাদের সবার হাতে স্মার্টফোন উঠে আসুক, আমাদের চিন্তাভাবনা, আমাদের কাজকর্ম সেই স্বাধীনতার আগের যুগের মতো হয়ে আছে। মানে এখনও এই যে ট্রেনের বেসিনে ভাত ফেলতে হয় না, বা এই যে কিছু বেসিক সেন্স, কমন সেন্স, এর জন্য ভারতবাসীকে না এখনও 50 বছর ওয়েট করতে হবে। আমরা পার করে এলাম ত্রিপুরার চুড়াইবাড়ি স্টেশন। চুড়াইবাড়ি থেকে ত্রিপুরা শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের ট্রেন প্রবেশ করবে হচ্ছে অসম রাজ্যে। আর অসমের প্রথম স্টেশন হবে হচ্ছে কাঁঠালতলি হল্ট। আমাদের ট্রেন পার করলো কলকলি ঘাট। এবার আসবে হচ্ছে লঙ্গাই নদী। বাইরে রোদ যেমন চরম, ওয়েদার তেমনি গরম। আর এই রোদ গরমের মধ্যেই আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো অসম রাজ্যে তার প্রথম স্টেশন নিউ করিমগঞ্জ জংশনে। আগরতলা থেকে নিউ করিমগঞ্জ পর্যন্ত আমাদের 204 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ হলো। নিউ করিমগঞ্জ জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 3 মিনিট দেরিতে রয়েছে। সময় বেলা 11:34। আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ করিমগঞ্জ জংশন। পরবর্তী স্টেশন বদরপুর জংশন। সময় বেলা 11:59।
আগরতলা থেকে ছেড়ে 221 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের তৃতীয় স্টেশন আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বদরপুর জংশনে। বদরপুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। 10 মিনিট এখানে স্টপেজ থাকার কারণে কিন্তু হচ্ছে আমাদের ট্রেনের সাথে বাংকার অ্যাটাচ হচ্ছে, মানে ট্রেনের পেছনে লোকোমোটিভ অ্যাটাচ হচ্ছে, কারণ এরপর কিন্তু আমাদের ট্রেন চলবে হচ্ছে পুশপুল টেকনোলজিতে। কারণ যেহেতু এরপরে প্রচুর গ্রেডিয়েন্ট রয়েছে, প্ল্যাটফর্মে কিন্তু দোকানপাট রয়েছে, মানে আপনারা যদি অনলাইনে খাবার অর্ডার না দেন বা ট্রেনে উঠে খাবার অর্ডার না দেন, তাহলে কিন্তু প্ল্যাটফর্মে মোটামুটি দোকানপাট রয়েছে যেখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে, ভাত, রুটি, ডিম। আর সেই সাথে এখানে প্ল্যাটফর্মে ডিম বিক্রি হচ্ছিলো, সেদ্ধ ডিম নিল হচ্ছে 20 টাকা করে। যখন আগরতলাতে ছিলাম তখন আগরতলার টেম্পারেচার ছিল হচ্ছে 29 ডিগ্রি, আর যে মুহূর্তে আসামে এসেছি আসামের এখন ওয়েদার হচ্ছে 34 ডিগ্রি, এবং সেই সাথে আকাশে মেঘ রয়েছে, ঝড় বৃষ্টি হতে পারে বিকালের দিকে। সময় বেলা 12:08 আমাদের ট্রেন ছেড়ে দিল বদরপুর জংশন। পরবর্তী স্টেশন নিউ হাফলং। বদরপুর জংশন আর নিউ হাফলংয়ের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 71 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স, এবং এই যাত্রাপথে রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর কোনো না কোনো ইন্টারমিডিয়েট স্টেশনে আমাদের এই ট্রেনের সঙ্গে কোনো না কোনো মেল এক্সপ্রেসের দেখা হয়ে যাবে, কারণ এটা হচ্ছে সিঙ্গেল লাইন। এবার আসছে বারাক নদী। বারাক বা বারবাকু নদী, এটা আসাম, মিজোরাম আর মণিপুর 3 রাজ্যের নদী। এখান দিয়ে বয়ে গিয়ে লাস্টে বাংলাদেশে গিয়ে এই নদীটাই মেঘনা হয়েছে। সময় বেলা 12:39 আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়েছে আসাম রাজ্যের হিলারা স্টেশনে। হিলারাতে আমাদের এই ট্রেনের কোনো স্টপেজ নেই, এটাই বলেছিলাম যে এটা যেহেতু সিঙ্গেল লাইন সেহেতু কয়েকটা স্টেশনে আমাদের এমনিও দাঁড়াবে, অন্য ট্রেনের সাথে আমাদের ট্রেনের ক্রসিং হবে। তো এই হিলারা স্টেশনে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার 13-173 শিয়ালদা থেকে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে। বাংকার। বেলা 12:50 আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে বিহারা স্টেশন। তো ট্রেন চলুক ট্রেনের মতো, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। ডাল রয়েছে, কাতলা মাছ রয়েছে। এই প্রথম মাছের ঝোল মানে পেলাম ট্রেনে, যেখানে আলুও পেয়েছি, 2 পিস শসা আছে আর কয়েকটা আলুর কুচি রয়েছে। চালটা মনে হচ্ছে ভালোই হবে। এই এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে খাওয়া খুবই চাপের জিনিস। মাছটা মনে হচ্ছে টাটকাও আছে। ভাত, ডাল, মাছের ঝোল নিঃসন্দেহে ভালো। যে রেস্টুরেন্ট থেকে অনলাইনে অর্ডার করেছি আমি সেটার নামও দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের রেলপথের পাশে পাশে যে নদীটা চলেছে এটা হচ্ছে জাতিঙ্গা নদী। জাতিঙ্গা নদী হচ্ছে আসামের ডিমা হাসো জেলার নদী। আর বারাক যে নদীটা আমরা পার করে এলাম তারই একটা উপনদী হচ্ছে জাতিঙ্গা। যাত্রাপথে জাতিঙ্গা নদী তখন আমাদের ডান দিকে ছিল, আবার চলে এলো বাঁ দিকে, আবারও ডান দিকে আসবে, মানে 3বার এই রেলপথ এই নদীকে পারাপার করবে। চলার পথে আমাদের ট্রেন আরও একবার দাঁড়িয়ে পড়েছে। এটা হচ্ছে বান্দারখাল স্টেশন। এই বান্দারখাল স্টেশনে আমাদেরকে ক্রস করবে ট্রেন নাম্বার 15-888 গুয়াহাটি থেকে বদরপুর জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস।
বহাগৰ মা মনতে উৎসৱৰ লা ধুদিয়া ধুবুৰী জলৈ যাওঁ আখৰে হৈতি নীতি তোমালৈ মোৰ প্ৰীতি বিহু বুলি বিহু ফাকি গাওঁ বুকুতে বহাগৰ মা মনতে উৎসৱৰ লা ধুদিয়া ধুবুৰী জলৈ যাওঁ আখৰে হৈতি নীতি তোমালৈ মোৰ প্ৰীতি বিহু বুলি চেনাইতি গাওঁ বিহুৱে ফাকি গড় গাওঁ ঠেকিছি সময় দুপুর 2:56 আগরতলা থেকে 292 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে চতুর্থ স্টেশন আসাম রাজ্যের ডিমা হাসাও জেলার নিউ হাফলং স্টেশনে। নিউ হাফলং স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর আমাদের এই যাত্রাপথে নিউ হাফলং হচ্ছে রিমোট লোকেশন কোরা চার্টিং স্টেশন, অর্থাৎ এখান থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। গালে একটা মৌমাছি বসেছিল, মৌমাছিটাকে সরাতে গিয়ে ওর যে হুলটা না হাতে হয়ে গেছে আর ব্যথা শুরু হয়ে গেছে। সময় বেলা 3টে, আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে নিউ হাফলং। পরবর্তী স্টেশন হচ্ছে মন্দার দিশা জংশন। নিউ হাফলং আর মন্দার দিশা জংশনের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 88 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। আর এই যাত্রাপথে মোট ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে হচ্ছে 13টা। মন্দার দিশা পর্যন্ত সিঙ্গেল ট্র্যাকই চলবে, মন্দার দিশা থেকে আবার ডবল লাইন ইলেকট্রিফাইড ট্র্যাক। আর মন্দার দিশা জংশনে পৌঁছে আমাদের ট্রেনের সঙ্গে যে বাঙ্কার অ্যাটাচ রয়েছে ওটা খুলে দেওয়া হবে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু লামডিং হয়ে আসে, আর লামডিংয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেক রিভার্সাল হয়, বাট এটা যেহেতু মন্দার দিশা হয়ে যাবে সেহেতু ওই লামডিংয়ের দিকে যাবে না। আর সেই সাথে আমার যারা পুরনো দর্শক এবং নিয়মিত দর্শক তাদের জন্য প্রশ্ন, আমি প্রথমবার একটা ট্রেনে করে এই নিউ হাফলংয়ে এসেছিলাম, সেটা কোন ট্রেন, এটা আপনাদের জন্য প্রশ্ন থাকলো। আর নিউ হাফলং ছাড়ার পরই যে নদীর সাথে আমাদের দেখা হবে এটা হচ্ছে দয়াং নদী। এই দয়াং নদী হচ্ছে নাগাল্যান্ডের নদী। আমাদের ট্রেন রয়েছে এই ট্র্যাকে, আমরা যাব হচ্ছে ওই ট্র্যাকটাতে, ওই ব্রিজটাতে। আর এই যে নদীটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে মাহুর নদী। এই জায়গায় দরকার একটা ড্রোন শট। এরপরে আমাদের ট্রেন কার্ভ নিয়ে চলে যাবে হচ্ছে সেকেন্ড ট্র্যাকে, এবং তারপর আবার একটা কার্ভ নেবে, তারপর চলে যাবে হচ্ছে থার্ড ট্র্যাকে। মানে ওই দিক দিয়ে কিন্তু ট্রেন ঘুরে ঘুরে উঠবে, আবার আমার নামার সময় কিন্তু ঘুরে ঘুরে এদিক দিয়ে নামবে। চারিদিকে সিনারি সত্যি অপূর্ব। বৃষ্টি হয়নি, একটু আশাহত হয়েছিলাম, বাট এই আকাশ, এই পাহাড়ের সবুজ আর নীল দেখে মাথা পুরো ঘুরে গেল। আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে দৌতু হজা স্টেশনে, কারণ এবার আমাদের পাস করবে ট্রেন নাম্বার 14620 ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। সময় বিকাল 5:45। আগরতলা থেকে 380 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছানো হচ্ছে মন্দার দিশা জংশনে। মন্দার দিশা জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আমাদের ট্রেন পার করে দেওয়া হচ্ছে পাথরখোলা, আর এই পাথরখোলার পর থেকেই একটা লাইন চলে যাচ্ছে লামডিংয়ের দিকে। আর এই ট্রেনটা নতুন দিয়েছে বলেই কিনা জানি না, অন্য জায়গায় যেমন দেখি উটকো লোক উঠে আসে, বাইরের লোক উঠে আসে, সে উটকো লোকের কিন্তু ট্রেনে ভিড় নেই, যেহেতু 3টার ইকোনমি ক্লাস, যাত্রী সংখ্যা বেশি। কিন্তু ওই কামরার মেঝেতে যে নোংরা টোংরা পড়ে থাকা সেগুলো তো নেই, সব কিন্তু ক্লিন। মানে ক্লিনিং স্টাফ রয়েছে, তারা কিন্তু আমাদের কামরার যে ফ্লোর সেটা কিন্তু আর কি পরিষ্কার করে দিচ্ছে। বাথরুমও দেখলাম জলটল আছে। তো সব মিলিয়ে এখনও অবধি জার্নি ভালো। ট্রেন গুয়াহাটি ঢুকছে, তাও আবার 20 মিনিট অ্যাডভান্স। হিসাব অনুযায়ী অবোধ আসাম একে ওভারটেক করতো। এমন পিক আপে এসছে, সব লেট টেট পিক আপ করে দিয়েছে যে অবোধ আসামকে পিছনে ফেলে দিয়েছে। অবোধ আসামের আগে গুয়াহাটি ঢুকছে। নাম গরিব রথ, কিন্তু ট্রেন ফাটাফাটি।
অন্তত এখনো অবধি জার্নির যে অভিজ্ঞতা। 12,424 ডিব্রুগড় রাজধানী মনে হচ্ছে এটা। আমার মনে হওয়াটা কখনো ভুল হয় না। এখন বেশিরভাগ মেল এক্সপ্রেস ট্রেনের পেছনেই না এই হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান লাগানো থাকছে, একটা বা দুটো। যদি বাই চান্স পেছন থেকে কোনো ট্রেন ধাক্কা মেরে দেয়, অ্যাটলিস্ট পেছন দিকের যেসব কম্পার্টমেন্টগুলো থাকে সেই যাত্রীরা আহত কম হয়। সেদিন যদি কাঞ্চনজঙ্ঘার পেছনে দুটো ওই হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান না থাকতো, তাহলে জেনারেল কম্পার্টমেন্টের অনেক প্যাসেঞ্জারই মারা যেত। ওই হাই ক্যাপাসিটির পার্সেল ভ্যান দুটো না অনেক ক্ষতি হওয়ার হাত থেকে ট্রেনটাকে বাঁচিয়ে দিয়েছে। সময় রাত 8:53। আগরতলা থেকে আমাদের 561 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে তার যাত্রাপথের 6ষ্ঠ স্টেশন গুয়াহাটিতে। গুয়াহাটিতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। আর গুয়াহাটি হচ্ছে আমাদের যাত্রাপথের রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন, অর্থাৎ এখান থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। গুয়াহাটিতে চলছে বৃষ্টি 1 ঘন্টা ধরে, নামার উপায় নেই, আমাদের ট্রেন থেকে আর কি আমার বক্তব্য পেশ করতে হচ্ছে। গুয়াহাটি স্টেশন থেকে কিন্তু ট্রেনে খাবার আসছে, আন্ডা বিরিয়ানি, ভাত, রাত, জল টলও রয়েছে। যারা প্ল্যাটফর্মে কোনো কারণে নামতে পারবেন না, ধরুন এরকম বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু আপনারা এলেন, তো স্টেশনের জায়গায় বসে কিন্তু আপনারা খাবার কিছু কিনে নিতে পারবেন। আর আমি যে অনলাইনে খাবার অর্ডার করেছিলাম সেই খাবার দিয়ে গেছে এখানে। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে টুক করে দৌড়ে নিচে গিয়ে নেমে একটা জলের বোতল নিয়ে এসেছি। জলের বোতল নিয়েছি, সিগন্যাল তো হয়েছিল, দেখছি ট্রেন হুইসেল দিচ্ছে, চটপটে উঠে গেলাম। সময় রাত 9:14। আমাদের ট্রেন ছেড়ে দিল গুয়াহাটি স্টেশন। পরবর্তী স্টেশন গোয়ালপাড়া টাউন। গুয়াহাটি আর গোয়ালপাড়া টাউনের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 131 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স, এবং এই যাত্রাপথে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 12টা। জানি না আমার কপাল ভালো কিনা না নর্থ ইস্টের খাবার ভালো, তো এবার জার্নিতে সকালে যে মাছ ভাত খেয়েছিলাম ওটা যেমন টেস্টি ছিল, এইবেলা যে চাউমিন খাচ্ছি, চিকেন চাউমিন 150 টাকা দাম নিয়েছে, সত্যি টেস্টি। চিকেনও সাফিসিয়েন্ট দিয়েছে, জিনিসটা গরমও আছে, আর জিনিসটা কিন্তু টেস্টও আছে। 25 জুলাই, সময় ঠিক সকাল 5:43। আগরতলা থেকে কলকাতার পথে আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এনজিপি স্টেশনের কিছু আগে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার কাছে দেরিতে চলছে। গতকাল রাতে যদি অভিজ্ঞতা বলি তাহলে ঘুম ঠিকঠাকই হয়েছে। মাঝে একবার ঘুম ভেঙে গেছিলো, তখন আমাদের ট্রেন নিউ কোচবিহারে ছিল এবং ওখানে লোকোমোটিভ চেঞ্জ হচ্ছিলো, ওখানে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল, তার জন্য ঘুমটা ভেঙেছিল। তারপরে দেখলাম যে ট্রেন লেট করে ফেলেছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ট্রেন লেট ছিল। সেটা এখন মেকআপ হয়ে ওই 1 ঘন্টার মতো হয়েছে। আশা করছি যে কলকাতার পথে আমাদের ট্রেন আরও কিছুটা লেট মেকআপ করে দেবে। আগরতলা থেকে 994 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি জংশনে। নিউ জলপাইগুড়ি জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। আর নিউ জলপাইগুড়ি জংশন আমাদের এই যাত্রাপথে রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন, অর্থাৎ এই স্টেশন থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লেট। দেখা যাক আমাদের ট্রেন লেট কতটা মেকআপ দিতে পারে। সময় সকাল 6:08। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এনজিপি স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। এনজিপি আর কিষানগঞ্জের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 87 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। আর এই যাত্রাপথে রয়েছে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। আজকে আমার 12টা বেজে যেত। স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল খানিকক্ষণ। এবার আমার কামড়ে না কোনো যাত্রী আশেপাশে জেগে নেই, সবাই ঘুমোচ্ছে, ব্যাগটা পড়ে আছে। এবার আমি কাউকে বলতেও পারছি না যে ব্যাগটা একটু দেখবেন, আমি একটু গরম জল আনতে যাবো চা করার জন্য, কারণ কালকে সকালে গরম জল নিয়েছিলাম, আজকে সকালবেলা গরম জল অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, অতটা আর চা করলে ভালো লাগবে না। তো এক ভদ্রলোক জেগেছিল, লাস্টে দেখলাম, তাকে বললাম একটা তখন দেরি হয়ে গেছে, সে জেগে এসে তাকে বললাম যে আপনি একটু ব্যাগটা দেখুন। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি গিয়েছি, এবার 2 কাপ গরম জল নিয়েছি, নিতে নিতে ট্রেন ছেড়ে দিয়েছে। এবার পকেটে কিছু খুচরো টাকা পয়সা ছিল, ওই তাড়াতাড়ি দিয়ে ছুটে গিয়ে ট্রেনটা ধরলাম। আজকে ব্যাগ চলে যেত, আমি থেকে যেতাম। একটা বিষয় সবসময় মনে রাখবেন, ধরুন কোনো একটা স্টেশনে ট্রেনের টাইম হয়তো 10 মিনিট ট্রেন দাঁড়াবে, কিন্তু ট্রেন যদি লেট থাকে তাহলে কিন্তু সেই ট্রেন 10 মিনিট না দাঁড়াতেও পারে, মানে না দাঁড়ানোর চান্সই বেশি, কারণ সে তাকে লেট মেকআপ করতে হবে, তার পেছনে অন্যান্য ট্রেন আছে। ওই যে ট্রেন নাম্বার 12-503 এসএমভিটি বেঙ্গালুরু থেকে আগরতলা হামসাফার এক্সপ্রেস। ভারতবর্ষে যতগুলো হামসাফার চলে সব থেকে লং ডিস্টেন্স হামসাফার হচ্ছে এটাই। এই ট্রেনটা আন্দুল থেকে আসে। কলকাতা থেকে আগরতলা যাওয়ার জন্য কিন্তু এই হামসাফার এক্সপ্রেসও একটা ট্রেন, কিন্তু এই ট্রেনটা হাওড়া, শিয়ালদা কিংবা কলকাতা কোনো জায়গা থেকে আসে না। এই ট্রেনটা ধরতে হবে আন্দুল থেকে। আন্দুল থেকে এই ট্রেনটা রয়েছে, বা রিজার্ভেশন পাওয়া চাপ হয়ে যায়। ওদিক থেকে ধেয়ে আসছে 13-147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস।
আপনি তো বদরপুর থেকে উঠেছেন, হ্যাঁ আমি বলছি, যাবেন কলকাতা, গন্তব্য হচ্ছে সুন্দরবন। সুন্দর পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়েছি। আর এই ট্রেনটা নতুন ট্রেন দিয়েছি আগরতলা থেকে। এই ট্রেনটা খুব ভালো লেগেছে, অনেক ইকোনমিক্যাল, সবার জন্য সুবিধা, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। যখনই সময় পাই ট্রাভেল উইথ কৌশিক ব্লগটা দেখি, মনটা হালকা হয়ে যায় আর অনেক কিছু জানা যায়, অনেক তথ্য জানা যায়। আপনারাও দেখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার এই দর্শক বন্ধুর বাড়ি হচ্ছে হাইলাকান্দি জেলার মাধবপুর গ্রাম। আমি বলেছিলাম হাইলাকান্দি, কাছাড় আর করিমগঞ্জ 3 জেলা মিলিয়ে বরাক উপত্যকা। তো ওখান থেকে আর কি যাচ্ছেন আমাদের সুন্দরবন দেখতে। এই হচ্ছে সেই লালগড় ডিব্রুগড় অবোধ আসাম এক্সপ্রেস। গতকাল এই ট্রেনকেই আমাদের ট্রেন ওভারটেক করেছিল, তারপর আবার আমাদের ট্রেন যেহেতু লেট করে যায় তখন আবার অবোধ আসাম আমাদের ট্রেনকে ওভারটেক করে নেয়। আজ সকালে আবারও এই অবোধ আসামকে আমাদের ট্রেন ওভারটেক করছে। এই অবোধ আসাম এক্সপ্রেসে আমি একবার ট্রাভেল করেছিলাম অল্প সময়ের জন্য, মানে 1 রাত্রির জন্য। আপনাদের কাছে প্রশ্ন, কোন ব্লগে আমি এই অবোধ আসাম এক্সপ্রেসে ট্রাভেল করেছিলাম? এই আলুয়াবাড়ি রোড জংশনে ওভারটেকটা হলো আমাদের। ওভারটেক তো হলো, কিন্তু যেটা সকাল থেকে এখন অবধি হয়নি সেটা হচ্ছে 1 কাপ চা খাওয়া। গরম জল তো নিয়ে এসেছি, যা জল আসে 2 কাপ চা হয়ে যাবে। দরকার হলে মালদা থেকে একবার জল নিয়ে নেবো। আগরতলা থেকে 1081 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বিহার রাজ্যে তার একমাত্র স্টেশন কিষানগঞ্জে। কিষানগঞ্জে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর আগরতলা থেকে কলকাতার পথে কিষানগঞ্জ হচ্ছে আমাদের যাত্রাপথের 13তম স্টেশন। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 21 মিনিট দেরিতে চলছে। সময় সকাল 7:22। আমাদের ট্রেন ছিল কিষানগঞ্জ স্টেশন, পরবর্তী ট্রেন মালদা টাউন। কিষানগঞ্জ আর মালদা টাউনের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 148 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স, এবং এই যাত্রাপথে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 29টা। আমাদের ট্রেন পার করে এলো খেমপুর স্টেশন, এরপরেই আসবে হচ্ছে বারসই। স্টেশন ঢোকার আগে একটা দুর্দান্ত কার্ভ আসবে, এবার সেটা ক্যাপচার করব। এই সময় মালগাড়িটাও আসছে, আমাদের ট্রেনও কার্ভ নিচ্ছে। এটা একটা দুর্দান্ত সিন। এই যে লাইনটা, এটা চলে যাচ্ছে রাধিকাপুরের দিকে। এই পথে মহানন্দকে আমরা 2-3 বার পার করব। আগরতলা থেকে 1229 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 14তম স্টেশন মালদা টাউনে। মালদা টাউনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন চলছে প্রায় 1.5 ঘন্টা দেরিতে। আর মালদা টাউন থেকে কিন্তু শুরু হয়ে যাবে হচ্ছে রেলের আরেকটা জোন, ইস্টার্ন জোন। আর সেই সাথে মালদা টাউনে আমার সঙ্গে দেখা যাচ্ছে আমার দর্শক বন্ধুদের সঙ্গে, ওরা আমার সঙ্গে দেখা করতে এসছে। থ্যাংক ইউ ভাই। চ্যানেল প্রতিদিন ফলো করি, মানে প্রচুর ইনফরমেশন পাই দাদা চ্যানেল থেকে, মানে বিশাল ইন্সপায়ার। মানে সবাই দেখো, যারা করনি তারাও সাবস্ক্রাইব করে নিও, আর ফলো সব কিছু করো। দাদা ইনস্টাগ্রাম আইডি সব কিছু আছে, দাদা বলে দেবে। এর থেকে বড় ব্যাপার যে অফবিট জায়গাগুলো আছে সেগুলো ঘোরায়। ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ব্লগার হলো এই যে কৌশিক দা। এইটা কি নিয়ে এসছো? এটা আপনার মালদার আমের আচার আছে দাদা, মালদার আমের আচার। থ্যাংক ইউ সবাইকে। কপালই খারাপ, ট্রেন লেট করছে। আর ট্রেন যখন পৌঁছাচ্ছে, যেখানে নেমে কিছু কেনাকাটি করার দরকার সেখানে ট্রেন আর দাঁড়াচ্ছে না। এনজিপিতেও আজকে ছুটে ট্রেনে উঠলাম, মালদাতেও আজকে ছুটে ট্রেনে উঠলাম। মানে যদিও এটা উচিত নয়, মানে এরকম আমার জার্নিতে হয় না কখনো, কিন্তু আজকে কী জানি কী হচ্ছে। তো নেমে কিনতে গেলাম হচ্ছে ওই রুটি আর মিষ্টি। তো রুটি যারা বিক্রি করছে, মিষ্টি বিক্রি করছে, আমাকে 500 টাকার নোট, খুচরোও নাই। তো এখানে একটা দোকান ছিল, সেখান থেকে একটা এই চিকেন স্যান্ডউইচ নিলাম, গরমও করে দিল, আর সেই সাথে একটা কোকোলাও নিলাম। কী আর নেবো, মানে 500 টাকা তো অ্যাটলিস্ট ভাঙাতে হবে। ও টাকাটা ভাঙাচ্ছে, ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। কোনো রকমের টাকা মুঠো করে নিয়ে দুটো জিনিস নিয়ে ট্রেনে উঠলাম, সাবধানে উঠলাম। জল ফল পড়েছিল আবার, আর এলএইচবি তো ছাড়তেই স্পিড নিয়ে নেয়। আর যেহেতু আমরা একদম লাস্টের দিকে রয়েছি, সেহেতু মানে সাবধানে উঠতে হয়। যাই হোক, ট্রেন আমাদের ছেড়ে দিল মালদা টাউন। পরবর্তী স্টেশন হচ্ছে জঙ্গিপুর রোড। চলে আসছে ট্রেন নাম্বার 22301, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, বন্দে ভারত এক্সপ্রেস। এর সাথে আমার দেখার কথা ছিল না, যেহেতু আমাদের ট্রেন লেট করেছে, সেও দেখা হয়েই যাবে। বন্দে ভারত। চলে
প্লাস এখানে আবার 2200 টাকার মোবাইল কিচেন কামাখ্যা কবিগুড়ি এক্সপ্রেস ওটাতে আসছে। ফরাক্কা ব্যারেজ নতুন কিছু নয় আমাদের যাত্রাপথে বা আমাদের ব্লগে, কিন্তু এই বর্ষায় এই যে ভরা গঙ্গা তার যে দৃশ্য এটা অসামান্য। এই লকেটগুলো খোলা, সেখানে জলের ফোর্স দেখুন। এখানে পড়ে গেলে বাংলাদেশ থেকে বডি উদ্ধার হবে। আমাদের অমৃত ভারত। আর আজকে বেড়েছে অমৃত ভারতের সঙ্গে দেখা হয় ভাবতে পারিনি, যাই হোক দেখা হয়ে গেল। এই যে ফিলার ক্যানটা লাফি লাফি চলেছে, একে আমরা আরও একবার পাবো যখন আমরা আয়রন পার করবো। কলকাতা থেকে উত্তরবঙ্গে যতগুলো ট্রেন আছে না, ম্যাক্সিমাম ট্রেন এদিক দিয়ে আসে। এখানে এসে ফারাক্কার সাথে কানেক্টিভিটি হয়, আর এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে আমাদের আজিমগঞ্জ লাইন, যে লাইনে এখন আমরা যাচ্ছি। মানে বলা যেতে পারে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করার একটাই আর কি জায়গা। এনজিপি হাওড়া স্পেশাল দাঁড়িয়ে আছে, ও এখনও সিগন্যাল পায়নি। হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল ফাঁকা ট্রেন, ফাঁকা ট্রেন। এসি থিয়েটার, ব্যাটারি কার সব আছে, এসি বাস, ইকোনমি সাজিয়ে দিয়েছে রেটটাকে পুরো। এটা মনে হয় আজিমগঞ্জ বারহারোয়া মল্লালপুর। কলকাতা শিলিগুড়ি সময় বেলা 11:07। আগরতলা থেকে 1309 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রাপথের 15তম স্টেশন জঙ্গিপুর রোড। জঙ্গিপুর রোডে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট। আর জঙ্গিপুরটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলায়। এই স্টেশনটাকেও ঢেলে সাজানোর কাজ চলছে। এটাও মনে হয় ওই অমৃত ভারত স্টেশন সেই প্রজেক্টের আওতায় আছে। আমাদের ট্রেন ছেড়ে দিল জঙ্গিপুর রোড স্টেশন, পরবর্তী স্টেশন আজিমগঞ্জ জংশন। জঙ্গিপুর আর আজিমগঞ্জের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 35 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স, এবং এই যাত্রাপথে রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। জঙ্গিপুর ছাড়ার পর ট্রেনটাকে যা একটু টেনেছিল আবার দাঁড় করে দিল আজিমগঞ্জ জংশনের আগে। এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে আজিমগঞ্জ সিটিতে। আজিমগঞ্জ জংশন আগের স্টেশন হচ্ছে আজিমগঞ্জ সিটি। কোনোদিন আজিমগঞ্জ সিটিতে আমি আসিনি মানে আশপাশ দিয়ে গেছি, প্ল্যাটফর্মে কোনোদিন নামিনি। আজকে ফার্স্ট টাইম আমার সুযোগ পেলাম। কাল থেকে যে ট্রেনটা এত ভালো এলো, আজকে হঠাৎ করে ট্রেন লেট করছে। ভারতবর্ষ তো রাজধানী লেট করে দেয়, আর এটা তো আমাদের সমাধান। ঠিক, এটা তো গরিব রথ, গরিবদের ট্রেন। এটা হচ্ছে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। একদিকে গরিব রথ, একদিকে বালুরঘাট এক্সপ্রেস পার করছে, বৃষ্টি পড়ছে, সিন কিছু আলাদাই। এই আজিমগঞ্জ সিটি যে স্টেশনটা পার করলাম, এখানে ফেরিঘাট রয়েছে বা সদরঘাট রয়েছে। এই ঘাট পার করলে জিয়াগঞ্জ, এপারটা আজিমগঞ্জ, ওপারটা জিয়াগঞ্জ, তারপর হচ্ছে লালবাগ, তারপরে বহরমপুর। ট্রেন যখন আজিমগঞ্জ সিটিতে তখন হচ্ছে বৃষ্টি, ট্রেন যখন আজিমগঞ্জ এসে পৌঁছালো তখন কটকটে রোদ। যাই হোক, 1344 কিলোমিটার পথ চলা শেষ আমাদের আগরতলা থেকে, এবং আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 42 মিনিট দেরি করে পৌঁছেছে তার যাত্রাপথের 16তম স্টেশন আজিমগঞ্জ জংশন। এটা হচ্ছে আজিমগঞ্জ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। খুব ইচ্ছা করছে এখানে নেমে পড়ে লোকাল ধরে চলে যেতে, যে খাগড়াঘাট থেকে বাড়ি চলে যেতে, তাহলে বাড়ি তাড়াতাড়ি পৌঁছাবো। বাট সেটা করার উপায় নেই, কারণ ট্রেনটা যেহেতু পুরোটাই কভার করছি, চেষ্টা করবো কলকাতা স্টেশন পর্যন্ত যাওয়ার। তাহলে অ্যাকচুয়াল ট্রেনটা কী টাইমে ঢুকে সেটা একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন যারা আগরতলা থেকে আসছেন। সময় বেলা 12:14 আমাদের ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জ জংশন। পরবর্তী স্টেশন
কাটোয়া জংশন। আজিমগঞ্জ জংশন আর কাটোয়ার মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 73 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স এবং এই যাত্রাপথে রয়েছে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। আজিমগঞ্জ থেকে নলহাটি যাওয়ার লাইন ভাগ হয়ে যায়, আর ওই যে ওইদিকে প্ল্যাটফর্মটা রয়েছে উঁচু মতো, ওইটা যাচ্ছে হচ্ছে নসিপুরের দিকে, অর্থাৎ এখান থেকে কিন্তু মুর্শিদাবাদ জংশন যাওয়ার লাইনও বলা যেতে পারে এখন ভাগ হয়ে যায়। এতদিন ধরে খাগড়াঘাটে নেমে গিয়েছি সব জার্নিতে, আজকে খাগড়াঘাটকে থ্রু করে বেরিয়ে যাবো। বহরমপুর বাইপাস। একশো 3 অব্দি উঠে গেল ট্রেনের স্পিড। আগরতলা থেকে 1417 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো তার যাত্রাপথের 17তম স্টেশন কাটোয়া জংশন। কাটোয়া জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 2.25 ঘন্টা দেরিতে চলছে। পরবর্তী স্টেশন নবদ্বীপ ধাম। কাটোয়া আর নবদ্বীপ ধামের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 39 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স এবং এই যাত্রাপথে রয়েছে 10টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় দুপুর 2:13। আমাদের ট্রেন পৌঁছে গেল তার যাত্রাপথের 18তম স্টেশন নবদ্বীপ ধাম। এই ট্রেনে অনেক এমনও যাত্রীরা রয়েছেন যাদের সবারই গন্তব্য হচ্ছে নবদ্বীপ ধাম। তো এখানে কিন্তু ট্রেন আমাদের প্রায় ফাঁকা হয়ে যাবে, আর সেই সাথে আগরতলা থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত আমাদের 1416 কিলোমিটারের জার্নি সমাপ্ত। আর নবদ্বীপ ধামে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আমি আর প্ল্যাটফর্মে নামলাম না, কারণ এখানে খাবার নিয়েছি। খাবার বলতে গেলে এই যে ডিম সেদ্ধ, 2টো ডিম সেদ্ধ নিলাম, 2টোর দাম নিল হচ্ছে 30 টাকা। কী আর খাবো, মানে ট্রেনে তো আর খাবার দাবার বেশি কিছু নেই, আর শেষ সম্বল একটুখানি মুড়ি রয়েছে, হয়ে যাবে এতে। আগরতলা থেকে 1522 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে তার যাত্রাপথের 19তম স্টেশন ব্যান্ডেল জংশন, এবং একই সাথে নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা দেরিতে পৌঁছে গেছে ব্যান্ডেল জংশন। কলকাতা অবধি এই জার্নিটা করতে পারলাম না, কারণ হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে যে কলকাতা যখন এই ট্রেনটাকে পৌঁছাবে তখন বেরিয়ে যাবে বিকাল 4:20। আর আমার কলকাতা থেকে যে ট্রেনটা রয়েছে বহরমপুর ফিরে আসার ধনধান্য এক্সপ্রেস, সেটা হচ্ছে 4:10, অর্থাৎ ওই ট্রেনটাই পেতাম না। আমি ব্যান্ডেল নেমে পড়বো এবং পরবর্তী যে ইন্টারসিটি এক্সপ্রেস রয়েছে যেটা হাওড়া থেকে ছেড়ে আসছে বেলা 3:15, ওই ইন্টারসিটি এক্সপ্রেসটা আমি ব্যান্ডেল থেকে ধরবো। টিকিট ছিল, তৎকাল টিকিট পেয়ে গেছিলাম এবং নামবো হচ্ছে খাগড়াঘাট। আর যদি ট্রেনটা একটু টাইমে থাকতো কলকাতা পর্যন্ত যেতাম। আর এটা হচ্ছে ব্যান্ডেল জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছালো আমাদের গরিবরথ এক্সপ্রেস এবং সেই সাথে আমার যাত্রার এখনকার মতো সমাপ্তি হলো। আশা করি এই জার্নির বা এই যাত্রাপথের এই ট্রেন সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ তথ্য যেগুলো ভীষণই প্রয়োজন আপনাদের আগামী দিনের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। যাই হোক, নেমে পড়লাম ব্যান্ডেল জংশনে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ট্রেনে ইন্টারসিটি এক্সপ্রেসে। সময় বিকেল 4:05 নম্বর প্ল্যাটফর্মে সময় বিকাল 4:06। আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জংশন। অ্যাকচুয়াল টিকিটটা আমার হাওড়া থেকে ছিল, কিন্তু বোর্ডিং পয়েন্টটা আমি করেছিলাম ব্যান্ডেল থেকে। তো আবারও এক জার্নি শুরু গরমের দিনে। তো জানলার ধারে সিট পেয়েছি, এটাই ভালো। সিটটা আমার নয়, একজন এক্সচেঞ্জ করেছে, তার জন্য এই জানলা ধারটা পেয়েছি। আর যেতে যেতেই লক্ষ্য করলাম আগরতলা থেকে কলকাতা গরিবরথ এক্সপ্রেস এদিন কলকাতা স্টেশন পৌঁছেছিল নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 28 মিনিট দেরিতে বিকেল 4:58। সময়ের কি অদ্ভুত খেলা দেখুন। খানিকক্ষণ আগে স্টেশন দিয়ে গেলাম ছুটন্ত ট্রেনে, এবার এই স্টেশনে ট্রেন থেকে নামতে হতো। শেষ করলাম আজকের পর্ব, সেই সঙ্গে শেষ হলো আমাদের 72 ঘন্টার অভিযান। জার্নি চলতে থাকবে, শুধু দরকার আপনাদের ভালোবাসা, সাপোর্ট আর লাইক। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।